লেখিকা সুপ্রিয়া ঘোষের মেঘলার সংসার। ভোরের আলোটা ঠিকঠাক ফোটেনি তখনও। জানলার ভারী পর্দার তলা দিয়ে আসা পাতলা কুয়াশা মাখা আলোটা যখন মেঘলার চোখের পাতায় পড়ল, ওর মনে হলো ও বোধহয় এখনো বাপের বাড়ির সেই চেনা বিছানায় শুয়ে আছে। অভ্যেসবশত হাত বাড়িয়ে পাশের বালিশটা খুঁজতে গিয়েই শক্ত ছোঁয়া লাগলো আকাশের হাতের। চমকে চোখ মেলল মেঘলা। মুহূর্তেই মনে পড়ে গেল এখন ওর সিঁথিতে সিঁদুর উঠেছে। শ্বশুর বাড়িতে আছে সে। এই ঘর, এই বিছানা, এই মানুষটি সবই এখন ওর নিজের, অথচ কত অচেনা। বিছানা ছেড়ে আলগোছে উঠে দাঁড়ালো মেঘলা। ঘড়িতে তখন 5টা বেজে 10। মা সবসময় বলতেন, শ্বশুর বাড়িতে ফুলশয্যার পর প্রথম দিনটি খুব জরুরি রে মা, সবাই তোকে পরখ করবে। আলমারি খুলে কালকের সে ভারী বেনারসিটা আলমারিতে তুলে রাখলো। শরীরটা বড্ড ক্লান্ত, কিন্তু নতুন বউয়ের তো বেশি ঘুমানো সাজে না। স্নান সেরে একটা হালকা নীল রঙের সুতির শাড়ি বের করে পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সিঁদুরটা একবার ঠিক করে নিল। আয়নায় নিজেকে দেখে ওর নিজেরই অবাক লাগলো। কালকের সেই চঞ্চল মেঘলাটা যেন এক রাতেই কতটা শান্ত হয়ে গেছে। নিচে নামার সময় কাঠের সিঁড়িগুলো হালকা শব্দ করছিল। পুরো বাড়িটা তখনও ঘুমে নিঝুম, তবে রান্নাঘরের দিক থেকে একটা খটখট শব্দ আসছে। মেঘলা পা টিপে টিপে নিচে নেমে দেখল ওর শাশুড়ি মা রেণুকা দেবী আদা থেতো করছেন আর উনুনে চায়ের জল ফুটছে। মেঘলা কাছে গিয়ে নিচু হয়ে ওনার পা ছুঁয়ে প্রণাম করল। রেণুকা দেবী চট করে সরে দাঁড়ালেন। আশীর্বাদ করলেন বটে, কিন্তু মুখে কোনো হাসির রেখা দেখা গেল না। শুকনো গলায় বললেন, উঠেছ? আমি ভেবেছিলাম শহরের মেয়ে বেলা অবধি ঘুমোবে। আমাদের এই চৌধুরী বাড়িতে কিন্তু নিয়ম আলাদা। সূর্য ওঠার আগেই ঠাকুর ঘর আর রান্নাঘরের কাজ শুরু হয়। মেঘলা মাথা নিচু করে বিনীতভাবে বলল, মা, আমি তো জানি না কোথায় কি আছে। আপনি বললে আমি চাটা করে দিতে পারি। রেণুকা দেবী বললেন, চা তো হয়েই এসেছে, তুমি বরং ডাইনিং টেবিলটা মুছে কাপগুলো সাজাও। তোমার শ্বশুর মশাই আর আকাশ ঠিক 6টায় চা চান। মেঘলা ডাইনিং রুমে এসে দেখল বিশাল বড় একটা কাঠের টেবিল। কত ইতিহাস যেন লুকিয়ে আছে এই আসবাবগুলোতে। ও যখন টেবিলটা গোছাচ্ছিল তখন ওপর থেকে নামলেন শ্বশুরমশাই অমলবাবু। সাদা ধবধবে পাজামা পাঞ্জাবি, হাতে খবরের কাগজ। মেঘলাকে দেখে ওনার গম্ভীর মুখে একটা স্নিগ্ধ হাসি ফুটে উঠল। এসো মা, এসো। প্রথম দিনেই কাজে লেগে পড়লে? আজ তো তোমার বিশ্রাম করার কথা। মেঘলা নিচু হয়ে প্রণাম করতেই তিনি মাথায় হাত রেখে বললেন, বেঁচে থাকো মা, লক্ষ্মী হয়ে এই ঘরটা আলো করে রেখো। কোনো দরকার হলে আমায় সরাসরি বলবে, বুঝলে? শ্বশুর মশাইয়ের এই সহজ ব্যবহারে মেঘলার বুকের ভেতর থেকে একটা পাথর নেমে গেল, কিন্তু স্বস্তিটা বেশিক্ষণ থাকলো না। ওপর থেকে ধপধপ শব্দে নামলো তানিয়া, আকাশের ছোট বোন। চোখে মুখে ঘুমের রেশ। ডাইনিং টেবিলে বসে এসে বলে উঠল, বৌদি, আমার কফি চাই, কিন্তু আমি লিকার চা খাই না, আর চিনি একদম কম দেবে। ঠিক এই মুহূর্তেই ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলেন বড় বউ সুমনা। সুমনার বিয়ের 5 বছর হয়েছে। সে এই বাড়ির নারী নক্ষত্র, সব চেনে। সে একটা বাঁকা হাসি দিয়ে বলল, আহা তানিয়া, নতুন মানুষটাকে সেই অর্ডারের ওপর অর্ডার দিচ্ছিস কেন? ও আগে বুঝুক কার মেজাজ কেমন। কি গো মেঘলা, রাতে ঘুম হয়েছিল তো, নাকি মশার যন্ত্রণায় ছটফট করেছ? সুমনার কথা বলার ঢংটা মেঘলার একটু অদ্ভুত লাগলো। দয়া দেখাচ্ছে নাকি খোঁটা দিচ্ছে বোঝা দায়। এর মধ্যেই আকাশ নিচে নেমে এলো। ওকে দেখেই মেঘলার মনটা শান্ত হলো। আকাশ সবার সামনে মেঘলার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, সকাল সকাল সবাই আমার বউকে ঘিরে ধরেছ কেন? ও কি ইন্টারভিউ দিতে এসেছে নাকি? অর্ক আকাশের ছোট ভাই হেসে কুটিপাটি হয়ে বলল, দাদা তো একদম বডিগার্ড হয়ে গেল রে। বৌদি, তুমি শুধু আমাদের চা খাওয়ালে হবে না, আজ সকালে তোমার হাতে কি স্পেশাল পাচ্ছি আমরা। রেণুকা দেবী রান্নাঘর থেকে কড়া গলায় ডাকলেন, সবাই বসো। মেঘলা, চার বিস্কুটগুলো নিয়ে এসো। মেঘলা ট্রের ওপর কাপগুলো সাজিয়ে নিতে নিতে দেখল শাশুড়ি মা আর চোখে দেখছেন ও কাপে চা ঢালতে গিয়ে চুলকে ফেলে কিনা। মেঘলা খুব সাবধানে কাজটা করলো। বাপের বাড়িতে হয়তো অনেক ভুল করত,
কিন্তু এখানে ও প্রতিটা পদক্ষেপে সতর্ক। টেবিলে সবার চা দেওয়া শেষ হলে রেণুকা দেবী বললেন, আজ দুপুরে রান্নায় হাত দেবে বড় বউ আর ছোট বউ। তানিয়া, তুই মেঘলাকে আলমারি আর ঘরদোর গুছিয়ে নেওয়ার ব্যাপারে সাহায্য করিস। সুমনা তখনই একটা টিপ্পনি কাটল, মা, মেঘলা তো শহরের দামি রেস্তোরাঁর খাবার খেয়ে অভ্যস্ত, আমাদের এই সাদামাটা ডাল ভাত ওর মুখে রুজবে তো? মেঘলা মৃদু স্বরে বলল, বর্দি, ডাল ভাতেই তো শান্তি, আমার কোনো অসুবিধা হবে না। প্রথম সকালটা কোনো মতে কাটল, কিন্তু মেঘলা বুঝতে পারল এই বাড়িতে ও যেমন ভালোবাসা পাবে শ্বশুরমশাইয়ের কাছে, তেমনি প্রতিটি ভুলে খোঁটা দেওয়ার জন্য বড় বউ সুমনা তৈরি হয়ে আছে। আর শাশুড়ি মা, তিনি এক দুর্ভেদ্য পাহাড়, যার মন জয় করা হিমালয় জয়ের মতোই কঠিন। দুপুরে রান্নার তোড়জোড় শুরু হতেই মেঘলা রান্নাঘরে ঢুকলো। ও জানে আজই তার প্রথম পরীক্ষা, আর এই পরীক্ষাতেই তাকে প্রমাণ করতে হবে যে সে শুধু এ বাড়ির বউ নয়, সে এ বাড়ির মেয়ে হয়ে উঠতে এসেছে। সকাল 10টা বাজতেই রোদটা বেশ কড়া হয়ে উঠল। চৌধুরী বাড়ির রান্নাঘরটা উত্তর দিকে হওয়াতে হাওয়া খেলে ভালোই, কিন্তু আজ যেন মেঘলার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। প্রথমবার সবার জন্য রান্না করা, এটা কেবল খাবার তৈরি নয়, এ যেন নিজের যোগ্যতার প্রমাণ দেওয়া। শাশুড়ি মা রেণুকা দেবী রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালেন। ওনার আঁচলে বাঁধা রূপোর চাবির থোকা। গম্ভীর স্বরে বললেন, বৌমা, মাছগুলো ধুয়ে রাখা আছে। আমাদের বাড়িতে রান্নায় বেশি মশলা কেউ পছন্দ করে না। জিরে, আদা, লঙ্কা বাটা আর সর্ষের তেল দিয়েই করো মাছের ঝোলটা, পারবে তো? মেঘলা মৃদু হেসে বলল, হ্যাঁ মা, আমি চেষ্টা করব একদম আপনার মনের মতো করতে। রেণুকা দেবী চলে যেতেই বড়জা সুমনা রান্নাঘরে ঢুকলো। ওর হাতে একটা স্মার্টফোন, খুব আয়েশ করে একটা আপেল কামড়াচ্ছে সে। মেঘলার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, ওমা, তুমি তো দেখছি একদম আদিকালের মতো শিলনোড়ায় মশলা বাটছো। মিক্সিটা তো ওখানেই আছে, নাকি মার গুডবুকে নাম লেখানোর জন্য এই আদিক্ষেতা? মেঘলা নরম ভাবে বলল, না বর্দি, মা বললেন বাটা মশলার স্বাদ আলাদা, তাই ভাবলাম আজ একটু কষ্ট করি। সুমনা একটু বিরক্ত হয়ে বলল, করো বাপু, করো, তবে একটা কথা বলে রাখি, মা কিন্তু নুন আর ঝালের ব্যাপারে বড্ড খুঁতখুঁতে, একটু এদিক ওদিক হলেই কিন্তু মুখে ঝামটা খেতে হবে। সুমনা রান্নাঘর থেকে বেরোনোর আগে খুব সাবধানে মেঘলার অলক্ষ্যে নুনের কৌটোর ভেতরে লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখে দিল। মেঘলা তখন কড়াইতে মাছ ভাজতে ব্যস্ত, সে খেয়ালই করল না। ঠিক দুপুর 1:30টায় ডাইনিং টেবিলে সবাই হাজির। আকাশ অফিস থেকে ফেরেনি, কিন্তু বাকিরা সবাই আছে। মেঘলা ধোয়া ওঠা গরম ভাত, মুগ ডাল, আলু পোস্ত আর কাতলা মাছের ঝোল সাজিয়ে দিল। প্রথমে খেতে বসলেন শ্বশুর মশাই অমলবাবু। তিনি এক গ্রাস মুখে দিয়েই থেমে গেলেন। মেঘলার বুকটা ধক করে উঠল। তিনি কি কোনো ভুল ধরবেন? অমলবাবু মৃদু হেসে বললেন, বাহ, ডালটা ঠিক আমার মায়ের হাতের মতো হয়েছে বৌমা, বেশি ঘন নয়, আবার একদম পাতলাও নয়। রেণুকা দেবী খেতে বসে নিজের পাতে মাছের ঝোল নিলেন। এক গ্রাস মুখে দিয়েই ওনার ভ্রু কুঁচকে গেল। মেঘলা দেখল সুমনা আর চোখে হাসছে। রেণুকা দেবী থমথমে গলায় বললেন, বৌমা, ঝোলে লঙ্কার গুঁড়ো কি একটু বেশি পড়ে গেছে? মেঘলা অপ্রস্তুত হয়ে বলল, মা, আমি তো মেপে দিয়েছিলাম। সুমনা তখনই ফোড়ন কাটল, আমি তো আগেই বলেছিলাম মা, নতুন মানুষ, হাত এখনো বসেনি। মেঘলা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই অমলবাবু বলে উঠলেন, আরে নানা গিন্নি, তুমিও যেমন, নতুন বউয়ের হাতে একটু ঝাল না হলে কি খাওয়া জমে? আমার তো বেশ লাগছে। খাওয়া শেষে সবাই যখন নিজের নিজের ঘরে গেল, মেঘলা মনমরা হয়ে রান্নাঘর গুছিয়ে রাখছিল। ও নিশ্চিত ছিল ও ঠিক পরিমাণে লঙ্কা দিয়েছিল, তাহলে এত ঝাল হলো কি করে? হঠাৎ ওর নজর পড়ল মশলার কৌটোর ওপর। লঙ্কার কৌটোর ঢাকনাটা একটু আলগা। বুঝতে বাকি রইল না এটা কার কাজ।
কিন্তু সে মুখ বুজে সব সহ্য করে নিল। বিকেলে মেঘলা যখন ওপরের বারান্দায় কাপড় তুলতে গেছে, তখন অমলবাবু ওকে ডাকলেন। ওনার হাতে একটা পুরনো কাঠের বাক্স। বৌমা, এদিকে এসো। মেঘলা কাছে যেতেই তিনি বাক্সটা খুললেন। ভেতরে একজোড়া সুন্দর সোনার বালা। নকশাটা খুব পুরনো আমলের, কিন্তু তার জেল্লা এখনো কমেনি। এটা আমার মার ছিল। আমি ঠিক করে রেখেছিলাম এই বাড়ির বড় বউকে এটা আমি নিজে হাতে দেব, কিন্তু সে এটার যোগ্যতা অর্জন করতে পারেনি। আজ তোমার হাতে রান্না খেয়ে আমার মায়ের হাতে রান্নার স্বাদের কথা মনে পড়ে গেছে। তোমার শাশুড়িকে এটা দেখানোর দরকার নেই। ও ওর মতো করে তোমাকে কিছু দেবে। এটা তোমার বাবার আশীর্বাদ মনে করে রেখে দাও। মেঘলার চোখের কোণ চিকচিক করে উঠল। এক নিমেষেই ওর সব ক্লান্তি ধুয়ে গেল। বাবার কথা খুব মনে পড়ল ওর। এই মানুষটি যেন ঠিক ওর নিজের বাবার মতোই আগলে নিচ্ছেন ওকে। সন্ধ্যায় আকাশ যখন ঘরে ফিরল, ও মেঘলাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, জানো মেঘলা, মা বাবা ঘরে বসে বলছিলেন তোমার ধৈর্য খুব ভালো। সুমনা অত কথা শোনালো, তাও তুমি পাল্টা জবাব দাওনি। মা এটা খুব পছন্দ করেছেন। মেঘলা হাসল। সে বুঝল এই সংসারে শুধু রান্না দিয়ে নয়, মৌনতা দিয়েও অনেক যুদ্ধ জেতা যায়। কিন্তু ও জানতো না, এই সোনার বালা জোড়া নিয়ে আগামীকালই এক বিশাল ঝড় উঠতে চলেছে এই বাড়িতে। পরদিন সকালটা শুরু হলো এক অদ্ভুত নিস্তব্ধতার মধ্য দিয়ে। মেঘলা কাল বিকেলে শ্বশুর মশাইয়ের দেওয়া সে সোনার বালা জোড়া খুব যত্ন করে আলমারির একদম ভেতরের ড্রয়ারে কাপড়ের নিচে লুকিয়ে রেখেছে। সে জানে এই বাড়িতে এখনও সে নতুন। বড় যা সুমনার তীক্ষ্ণ নজর এড়িয়ে কোনো কিছু করা প্রায় অসম্ভব। সকালবেলার চায়ের আসরে আজ রেণুকা দেবী একটু অন্যমনস্ক। আকাশ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এমন সময় তানিয়া এসে আবদার ধরল, বৌদি, আজ বিকেলে তোমার আলমারিটা একটু খুলতে হবে। মা বলছিলেন তোমার বিয়ের কিছু উপহার ওখানে আছে, সেগুলো ভালো করে দেখে সব গোছাতে হবে। মেঘলার বুকটা একটু কেঁপে উঠল। উপহার দেখতে গেলেই তো আলমারি খোলাখুলি হবে। সে আমতা আমতা করে বলল, আজই কি করতে হবে তানিয়া? শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে। সুমনা তখন ডাইনিং টেবিলের এক কোণে বসে নখ কাটছিল। সে মুখ না তুলেই বলে উঠল, কেন গো মেঘলা, শরীর খারাপ? নাকি আলমারির ভেতরে এমন কিছু আছে যা আমাদের দেখাতে চাইছো না? নতুন বউদের তো কত শখ থাকে। মেঘলা কথা বাড়ালো না। সে বুঝল এড়িয়ে গেলে সন্দেহ আরও বাড়বে। দুপুরে খাওয়া দাওয়ার পর রেণুকা দেবী যখন নিজের ঘরে একটু গড়িয়ে নিচ্ছেন, তখন সুমনা আর তানিয়া মিলে মেঘলার ঘরে চড়াও হলো। আলমারি খুলতেই সুমনার নজর গেল সেই ড্রয়ারের দিকে। মেঘলা শাড়ি গোছানোর ছলে ড্রয়ারটা আড়াল করার চেষ্টা করছিল, কিন্তু সুমনা চট করে হাত বাড়িয়ে একটা সিল্কের শাড়ি সরাতেই বেরিয়ে পড়ল সেই পুরনো কাঠের বাক্সটা। ওমা, এটা কি? এই বাক্সটা তো চেনা চেনা লাগছে। সুমনা একরকম ছো মেরেই বাক্সটা তুলে নিল। ঢাকনা খুলতেই ঝকঝক করে উঠল সেই আমলের নিরেট সোনার একজোড়া বালা। তানিয়া অবাক হয়ে বলল, আরে, এটা তো ঠাকুমার বালা। মা বলেছিলেন এটা নাকি এই বাড়ির বড় বউয়ের জন্য তুলে রাখা আছে, কিন্তু মা তো এটা এখনো কাউকে দেননি। সুমনার মুখটা রাগে লাল হয়ে গেল। সে চেঁচিয়ে উঠল, মা, মা, একবার এদিকে আসুন, দেখে যান চোরের মতো ঘরে কি সব কাণ্ড হচ্ছে। রেণুকা দেবী ধীর পায়ে ঘরে ঢুকলেন। ওর চোখে বিস্ময় আর চাপা ক্রোধ। তিনি বালার দিকে তাকিয়ে মেঘলার দিকে ফিরলেন। ওনার গলার স্বর বরফের মতো ঠান্ডা। বৌমা, এই বালা আমার শাশুড়ির। আমার আলমারিতে থাকার কথা, এটা তোমার কাছে এলো কি করে? তুমি কি আমার ঘরে ঢুকেছিলে? মেঘলার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। সে তো মিথ্যে বলতে পারবে না। আবার শ্বশুর মশাই বারণ করেছিলেন তাকে জড়াতে। সে তোতলাতে তোতলাতে বলল, না মা, আসলে আসলে আমি ঘরে ঢুকিনি। সুমনা সুযোগ বুঝে বিষ ঢালল, মা, দেখলেন তো, কাল থেকে চিনির মতো মিষ্টি ব্যবহার করে আপনার মন জয় করছিল, আর ভেতরে ভেতরে হাত সাফাই শুরু করে দিয়েছে।
আমি 5 বছর এই বাড়িতে আছি, সাহস পাইনি আপনার আলমারি ছোঁয়ার। রেণুকা দেবী মেঘলার দিকে এক পা এগিয়ে এলেন। ঠিক তখনই দরজার পাশ থেকে ভারী একজোড়া চটির শব্দ পাওয়া গেল। অমলবাবু লাঠি ঠুকতে ঠুকতে ঘরে ঢুকলেন। ওনার শান্ত কিন্তু গম্ভীর গলার স্বর সারা ঘরে প্রতিধ্বনিত হলো, থামো বড় বৌমা, বড্ড বেশি কথা বলছো তুমি। রেণুকা দেবী অবাক হয়ে তাকালেন। অমলবাবু মেঘলার মাথায় হাত রেখে সবার সামনে বললেন, বালাজোড়া আমি দিয়েছি ওকে। কাল ওর হাতের রান্না খেয়ে আমার মায়ের কথা মনে পড়েছিল। এই বাড়ির বউ হিসেবে এই অধিকার ওর আছে। আমি চেয়েছিলাম এটা আমাদের মধ্যে থাকুক, কিন্তু তোমরা তো তিলকে তাল করতে ওস্তাদ। ঘরের পরিবেশ মুহূর্তেই পাল্টে গেল। সুমনার মুখটা চুন হয়ে গেল। সে ভাবতেও পারেনি শ্বশুরমশাই এভাবে ঢাল হয়ে দাঁড়াবেন। রেণুকা দেবী কিছুক্ষণ চুপ করে থেকে মেঘলার দিকে তাকালেন। ওনার চোখে এক অদ্ভুত দ্বিধা, একদিকে স্বামীর সিদ্ধান্ত, অন্যদিকে নিজের অধিকার বোধ। তিনি শুধু এটুকুই বললেন, ঠিক আছে, বাড়ির জিনিস বাড়ির বউ পেয়েছে, আমার কিছু বলার নেই। তবে বৌমা, এই সংসারে কোনো কিছু লুকিয়ে করলে তার ফল ভালো হয় না। আজ থেকে মনে রেখো, এ বাড়ির সম্মান তোমার হাতে। সেদিন সন্ধ্যায় আকাশ বাড়ি ফিরলে মেঘলা সবটা খুলে বলল। আকাশ হাসল। আমি জানতাম বাবা তোমাকে খুব পছন্দ করেছেন, কিন্তু মেঘলা, এখন থেকে তোমাকে আরও সতর্ক থাকতে হবে। বড় বৌদি কিন্তু সহজে হার মানার পাত্রী নন। মেঘলা জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে এই সোনার বালাজোড়া শুধু উপহার নয়, এটা একটা বিশাল দায়িত্ব। সে কি পারবে বড় যা আর শাশুড়ি মায়ের এই শীতল যুদ্ধের মাঝে নিজের জায়গা করে নিতে? হঠাৎ নিচ থেকে একটা আর্তনাদ শোনা গেল। তানিয়ার চিৎকার, মা, মা, বাবা কেমন করছেন, তাড়াতাড়ি এসো। মেঘলা আর আকাশ দ্রুত নিচে নামলো। দেখল শ্বশুরমশাই সোফায় হাত পা ছড়িয়ে পড়ে আছেন। ওনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সারা বাড়িতে এক নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অমলবাবুর গোঙানির শব্দ শুনে পুরো বাড়িটা যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। ড্রয়িং রুমের মাঝখানে সোফায় তিনি এলিয়ে পড়েছেন, মুখটা ফ্যাকাশে, কপালে বিন্দু বিন্দু ঘাম। তানিয়া চিৎকার করে কাঁদছে, আর রেণুকা দেবী পাথরের মতো দাঁড়িয়ে আছেন। ভয়ে ওনার হাত পা কাঁপছে। আকাশ আর অর্ক ছুটে এসে বাবাকে ধরার চেষ্টা করলো। আকাশ চিৎকার করে বলল, অর্ক, জলদি গাড়ির চাবিটা নে, বাবাকে হাসপাতালে নিতে হবে, হার্ট অ্যাটাক কিনা বুঝতে পারছি না। সুমনা দরজার আড়াল থেকে উকি দিচ্ছিল। সে বিড়বিড় করে বলল, ওরে বাবা, এত রাতে আবার হাসপাতাল, কত টাকা খরচ হবে কে জানে। তার গলায় উদ্বেগের চেয়েও দুশ্চিন্তা ছিল নিজের আরাম আর টাকা নিয়ে। কিন্তু মেঘলা থমকে দাঁড়িয়ে থাকার পাত্রী নয়। সে চট করে শ্বশুর মশায়ের নাড়ি দেখল নাড়ি খুব দ্রুত চলছে। সে রান্নাঘরের দিকে দৌড়ে গিয়ে একটা গ্লাসে ঈষদুষ্ণ জল আর তাতে সামান্য নুন চিনি গুলে নিয়ে এলো। আকাশ, বাবাকে এখনই গাড়িতে তুলো না, বাবার ঘাড়টা একটু উঁচিয়ে ধরো। মা, আপনি বাবার পায়ে সর্ষের তেল মালিশ করুন, রক্ত চলাচল স্বাভাবিক হওয়া দরকার। মেঘলার গলার স্বরে এমন একটা জোর ছিল যে রেণুকা দেবীও কথা না বাড়িয়ে কাজে লেগে পড়লেন। আকাশ অবাক হয়ে বলল, মেঘলা, তুমি কি করে জানলে কি করতে হবে? মেঘলা শান্ত গলায় বলল, আমার বাবারও এরকম হয়েছিল একবার। এটা বোধহয় গ্যাসের প্রেসার থেকে হার্টে চাপ দিচ্ছে, তবে আমাদের দেরি করা চলবে না। অমলবাবুকে যখন হাসপাতালে ভর্তি করা হলো তখন রাত বাজে 2:30। ডাক্তারবাবু পরীক্ষা করে বেরিয়ে এসে বললেন, ঠিক সময়ে আপনারা ওর প্রেশারটা কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন, নয়তো বড়সড় স্ট্রোক হতে পারত। এখন উনি স্থিতিশীল। সবাই যখন স্বস্তির নিঃশ্বাস ফেলল তখন রেণুকা দেবী একটা কোণায় চুপচাপ বসেছিলেন। মেঘলা ওনার পাশে গিয়ে বসল। ওনার কাঁধে হাত রাখতেই রেণুকা দেবী কেঁদে ফেললেন, বৌমা, আমি তো ভেবেছিলাম সব শেষ হয়ে গেল। তুমি না থাকলে আমি আজ হয়তো খালি হাত করে ফিরতাম। মেঘলা
শাশুড়ি মায়ের হাত দুটো চেপে ধরে বলল, মা, আপনি ওসব ভাববেন না, বাবা তো এখন সুস্থ, চলুন একটু চা খেয়ে আসি। পরদিন সকালে অমলবাবুকে বাড়িতে নিয়ে আসা হলো। ডাক্তার পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন, কিন্তু বাড়িতে পা দিতেই শুরু হলো আরেক কাণ্ড। সুমনা সকালে রান্নাঘরে গিয়ে রেণুকা দেবীকে বলতে শুরু করলো, মা, বুঝলেন তো, মেজ বউ তো এখন হিরোইন হয়ে গেছে, কিন্তু আসল কথা কি জানেন? কাল রাতে যে এত খরচ হলো, আকাশ কি একা সবটা দেবে, নাকি আমাদেরও টাকার ভাগ দিতে হবে? রেণুকা দেবী এবার আর চুপ থাকলেন না। তিনি সুমনার দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, বড় বৌমা, মানুষটা কাল মরতে মরতে ফিরে এলো, আর তুমি টাকার হিসেব করছো? লজ্জাও লাগে না তোমার? মেঘলা কাল নিজের বিয়ের গয়না অবধি দেওয়ার কথা বলেছিল যদি টাকার দরকার পড়ে, আর তুমি? সুমনা থতমত খেয়ে গেল। সে বুঝতে পারল মেঘলার প্রতি শাশুড়ির বরফ গলতে শুরু করেছে। এটা তার জন্য মোটেও ভালো খবর নয়। বিকেলে মেঘলা শ্বশুরমশাইয়ের ঘরে তার জন্য পাতলা সুজি নিয়ে গেল। অমলবাবু চোখ মেলে মেঘলাকে দেখে হাসলেন। মা, তুমি তো আমার প্রাণ বাঁচালে, কিন্তু আমি জানি এই সংসারে শান্তিতে থাকা সহজ নয়। বড় বৌমা নিশ্চয়ই কিছু বলেছে। মেঘলা হেসে বলল, বাবা, আপনি সুস্থ আছেন, এটাই আমার কাছে সব। বর্দি তো একটু আধটু বলবেই, ওটা আমি মনে ধরি না। ঠিক তখনই আকাশ ঘরে ঢুকলো। ওর হাতে একটা প্যাকেট। আকাশের চোখে কৃতজ্ঞতা। ও মেঘলাকে সবার সামনেই বলল, মেঘলা, কাল সারা রাত তুমি যা করলে তার কোনো প্রতিদান হয় না, তবে আজ অফিস থেকে ফেরার সময় তোমার জন্য এই ছোট জিনিসটা আনলাম। প্যাকেট খুলতে দেখা গেল একটা সুন্দর নীল রঙের জামদানি শাড়ি। সুমনা দরজার আড়াল থেকে সব দেখছিল। তার মনে হলো মেঘলা যেন তিল তিল করে এই বাড়ির সব মানুষের মন দখল করে নিচ্ছে। সে ঠিক করলো এবার সরাসরি মেঘলার বাপের বাড়ির কোনো দুর্বলতা খুঁজে বের করতে হবে। সকালবেলাটা মেঘলার জন্য বেশ হাসি খুশি শুরু হয়েছিল। শাশুড়ি মা রেণুকা দেবী এখন আর আগের মতো কড়া গলায় কথা বলেন না, বরং মেঘলা চা নিয়ে গেলে মৃদু হাসেন। কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। বেলা 11টা নাগাদ মেঘলার ফোনের ওপার থেকে মায়ের কান্না ভেজা কণ্ঠস্বর ভেসে এলো, মারে, তোর ভাই শুভ্র একটা মস্ত বিপদে পড়েছে। বন্ধুদের সাথে বাইক নিয়ে বের হয়েছিল, একটা ধাক্কা লেগেছে, এখন উল্টো পক্ষ থেকে প্রচুর টাকা দাবি করছে, না দিলে পুলিশে দেওয়ার হুমকি দিচ্ছে। তোর বাবা তো অসুস্থ, আমি এখন কোথায় যাই বলতো? মেঘলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বাপের বাড়ির এই দুঃসংবাদে তার দুশ্চিন্তার সীমা রইল না, কিন্তু এই মুহূর্তে তার হাতে তো কোনো টাকা নেই। সে যখন ফোনে নিচু স্বরে কথা বলছিল, ঠিক তখনই দরজার আড়ালে দাঁড়িয়ে আড়ি পাতছিল বড়জা সুমনা। দুপুরে খাওয়ার টেবিলে মেঘলা খুব আনমনা ছিল। সে বুঝতে পারছিল না আকাশকে বলবে নাকি শাশুড়ি মাকে। হঠাৎ সুমনা সরু গলায় বলে উঠল, কি গো মেঘলা, খাওয়া ছেড়ে এত কি ভাবছো? বাপের বাড়ির কথা ভাবছো বুঝি? পুলিশ টুলিশের চক্কর শোনা যাচ্ছিল যে ঘর থেকে। পুরো টেবিল নিস্তব্ধ হয়ে গেল। রেণুকা দেবী খাওয়া থামিয়ে মেঘলার দিকে তাকালেন। অমলবাবু কিছুটা অবাক। সুমনা সুযোগ পেয়ে আরও এক কাঠি বাড়িয়ে বলল, আসলে মা, ওর ভাই তো এলাকায় বখাটেপনা করে বেড়ায়, এখন ঝামেলায় পড়েছে। নিশ্চয়ই দিদির কাছে টাকার জন্য ফোন করেছে। আমাদের এই বাড়ির শান্তি নষ্ট করতে তো বেশি সময় লাগে না। মেঘলার চোখ ফেটে জল এলো। সে মাথা নিচু করে বলল, মা, আমার ভাই বখাটে নয়, ও ছোট মানুষ, একটা ভুল হয়ে গেছে, কিন্তু আমি আপনাদের কাছে কোনো টাকা চাইছি না। রেণুকা দেবী গম্ভীর হয়ে বললেন, বৌমা, বাপের বাড়ি বিপদে পড়লে চিন্তা হওয়া স্বাভাবিক, কিন্তু পুলিশি ঝামেলার কথা যদি এলাকায় জানাজানি হয়, তবে এই বাড়ির সম্মানে লাগবে। তুমি আকাশকে সবটা বলো। রাতে ঘরে ফেরার পর আকাশ সবটা শুনল। সে মেঘলার মাথায় হাত রেখে বলল, তুমি চিন্তা করো না মেঘলা,
আমি কাল সকালেই টাকাটা পাঠিয়ে দেব। কিন্তু মেঘলার আত্মসম্মানে বাজল। সে ভাবল, বিয়ের কয়েকদিনের মাথাতেই যদি বাপের বাড়ির জন্য স্বামীর কাছ থেকে টাকা নিই, তবে বড়দির কথাগুলো সত্যি প্রমাণিত হবে। সারা রাত ঘুমাতে পারল না মেঘলা। শেষমেশ সে একটা কঠিন সিদ্ধান্ত নিল। পরদিন ভোরে মেঘলা নিজের আলমারি থেকে শ্বশুর মশাইয়ের দেওয়া সেই সোনার বালাজোড়া বের করলো। ওটা হাতে নিয়ে তার বুকটা কেঁপে উঠল। সে ভাবল, বাবা আমাকে ভালোবেসে দিয়েছিলেন, আজ বিপদে পড়ে ওটা বন্ধক রেখেই ভাইকে উদ্ধার করি, পরে নিজের জমানো টাকা দিয়ে ছাড়িয়ে নেব। কিন্তু সে যখন বালাজোড়া নিয়ে বাড়ি থেকে বের হতে যাচ্ছিল, সদর দরজায় দেখা হয়ে গেল রেণুকা দেবীর সাথে। ওনার তীক্ষ্ণ নজর মেঘলার হাতের মুঠোর দিকে। কোথায় যাচ্ছ এত সকালে? আর হাতে ওটা কি? মেঘলা ভয়ে কুঁকড়ে গেল। সুমনাও ওপর থেকে নেমে এলো হাসি মুখে, যেন এই মুহূর্তটার জন্যই সে অপেক্ষা করছিল। সে চিৎকার করে বলল, মা, আমি বলেছিলাম না ও বাড়ির গয়না সরিয়ে নিজের বাপের বাড়ির ঝামেলা মেটাবে। দেখুন, শ্বশুরের দেওয়া বালা চুরি করে পালাচ্ছে। মেঘলা কেঁদে উঠে বলল, মা, আমি আমি চুরি করছি না, আমি শুধু ধার হিসেবে নিতে চেয়েছিলাম। রেণুকা দেবী কোনো কথা না বলে মেঘলার হাত থেকে বালা জোড়া কেড়ে নিলেন। মেঘলা ভাবল, আজ হয়তো তাকে এ বাড়ি থেকে বিদায় করে দেওয়া হবে। কিন্তু অবাক করে দিয়ে রেণুকা দেবী নিজের ঘরের আলমারি খুলে একটা দামি আংটি আর কিছু টাকা বের করে আনলেন। তিনি মেঘলার হাতে সেগুলো দিয়ে বললেন, এই নাও, আমার শাশুড়ির দেওয়া স্মৃতি তুমি বিক্রি করবে? আমি বেঁচে থাকতে সেটা হতে পারে না। এই আংটিটা আমার বাপের বাড়ির, এটা দিয়ে ভাইকে বিপদ থেকে বাঁচাও। আর মনে রেখো, বড় বউ যা বলছে সেটা তোমার পাওনা নয়, কারণ তুমি এই বাড়ির মেয়ে হতে চেয়েছো, চোর নয়। সুমনার মুখটা ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল। সে ভাবতেও পারেনি শাশুড়িমা নিজের আংটি দিয়ে দেবেন। মেঘলা শাশুড়ি মায়ের পায়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রেণুকা দেবী ওর মাথায় হাত বুলিয়ে দিলেন। আজকের এই ঘটনায় শাশুড়ি আর বৌমার মাঝের ওই অদৃশ্য দেওয়ালটা চিরতরে ভেঙে গেল। বাপের বাড়ির সেই ঝড়ের পর বাড়িতে কয়েকদিন বেশ শান্তিতেই কাটল। শাশুড়ি মা রেণুকা দেবীর আচরণে এখন এক অদ্ভুত স্নেহ কাজ করে। কিন্তু এই শান্তি সুমনার সহ্য হচ্ছিল না। সে দেখল মেঘলা যেভাবে শাশুড়ির মনের মণিকোঠায় জায়গা করে নিচ্ছে, তাতে খুব শীঘ্রই সংসারের চাবির গোছা মেঘলার হাতে চলে যাবে। সুমনা এবার তুরুপের তাস হিসেবে বেছে নিল ছোট দেওর অর্ককে। অর্ক এই বাড়ির সবচাইতে চঞ্চল আর আদুরে ছেলে। তার বিয়ের কথা চলছে অনেক দিন ধরে। সুমনা কৌশলে তার নিজের কাকাতো বোন ঝুমুরকে অর্কর সামনে নিয়ে এলো। ঝুমুর দেখতে খুব সুন্দরী, কিন্তু মনে মনে বড্ড অহংকারী আর বিলাসী। একদিন বিকেলে ড্রয়িং রুমে সবাই চা খাচ্ছে, এমন সময় সুমনা খুব আহ্লাদ করে বলল, মা, একটা কথা ভাবছিলাম। অর্কর জন্য তো মেয়ে দেখছেন, আমার বোন ঝুমুরকে দেখলে কেমন হয়? ও যেমন সুন্দরী তেমনই দামি ঘরে বড় হয়েছে, আমাদের বাড়ির মান বাড়বে। রেণুকা দেবী একটু ইতস্তত করে বললেন, মান বাড়লেই তো হয় না বড় বৌমা, মেয়ে ঘরের কাজ জানে তো, আমাদের তো যৌথ পরিবার। সুমনা আত্মবিশ্বাসের সাথে বলল, সব শিখে নেবে মা, আপনার মতো শাশুড়ি পেলে পাথরেও ফুল ফোটে। মেঘলা আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। সে ঝুমুরকে আগে থেকেই চিনত, কারণ ঝুমুর তার ভাইয়ের কলেজের সহপাঠী ছিল। ঝুমুর উগ্র মেজাজের মেয়ে হিসেবে পরিচিত ছিল। মেঘলা বুঝতে পারল সুমনা আসলে নিজের ক্ষমতার পাল্লা ভারী করার জন্য ঝুমুরকে এই বাড়িতে আনতে চাইছে। ঝুমুর আসলে সুমনার হাতের পুতুল হয়ে থাকবে। কিছুদিন পর ঝুমুর এলো তাদের বাড়িতে দেখা করতে। পরনে উগ্র সাজগোজ, হাতে দামি ফোন। সে আসতেই বাড়ির পরিবেশ যেন বদলে গেল। তানিয়ার সাথে সে খুব অবজ্ঞার সাথে কথা বলল। এমনকি শ্বশুর মশাই যখন ঘরে ঢুকলেন, সে উঠে দাঁড়ানোর সৌজন্যটুকুও দেখালো না। রেণুকা দেবী একটু বিরক্ত হলেন ঠিকই, কিন্তু সুমনার তোষা মদিতে কিছু বলতে পারলেন না। সুমনা তখন মেঘলাকে খোঁচা দিয়ে বলল, কি গো মেঘলা, চুপচাপ কেন?
ঝুমুরকে দেখে হিংসা হচ্ছে নাকি? ওর মতো স্মার্ট মেয়েকে দেখলে অবশ্য যে কেউ হিংসা করতেই পারে। ওর এক একটা ড্রেসের দাম শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে। মেঘলা শান্ত গলায় বলল, বর্দি, পোশাক দিয়ে তো মানুষ চেনা যায় না। তবে ঝুমুর যদি এ বাড়িতে আসে, তবে ও সবার সাথে মানিয়ে নিতে পারবে তো? ঝুমুর তখনই উত্তর দিল, মানিয়ে নেওয়া মানে কি সকাল বিকাল দাসীবৃত্তি করা? ওসব আমার দ্বারা হবে না কিন্তু। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। রেণুকা দেবীর মুখ থমথমে হয়ে উঠল। অর্ক একটু অস্বস্তিতে পড়ল, কিন্তু সুমনা তড়িঘড়ি করে সামাল দিল, আরে মা, ঝুমুর তো ঠাট্টা করছিল। সেই রাতে মেঘলা আকাশকে বলল, আকাশ, অর্কর জীবনটা নষ্ট হয়ে যাবে। বড়দি নিজের স্বার্থে ঝুমুরকে আনছেন, আমাদের কিছু করতে হবে। আকাশ অসহায়ভাবে বলল, কিন্তু মা তো বড় বৌদির কথা ফেলতে পারছেন না। মেঘলা একটা বুদ্ধি করল। সে জানতো ঝুমুর আসলে অর্ককে নয়, বরং চৌধুরী বাড়ির সম্পত্তির ভাগ আর আধুনিক জীবন চায়। পরের দিন যখন ঝুমুর আর সুমনা বাগানে বসে গল্প করছিল, মেঘলা গিয়ে সুমনাকে শোনালো, বড়দি, একটা কথা শোনার পর থেকে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে জানো। শুনলাম শ্বশুরমশাই নাকি ঠিক করেছেন অর্কর বিয়ের পর সব সম্পত্তি ট্রাস্টে দিয়ে দেবেন। ছেলেরা শুধু মাসিক হাত খরচ পাবে, আলাদা কোনো বিলাসিতা চলবে না। ঝুমুরের কান খাড়া হয়ে গেল, তার চোখের মণি ঘুরে উঠল। সে সুমনাকে আড়ালে নিয়ে গিয়ে হিসহিস করে বলল, দিদি, তুমি তো বলেছিলে অর্ক অর্ধেক সম্পত্তি পাবে। যদি টাকা না পাই, তবেই অজপাড়া গায়ে পচা নিয়ম মেনে থাকতে যাব কেন আমি? সুমনা হড়বড় করে বোঝানোর চেষ্টা করল, কিন্তু ঝুমুর জেদ ধরে বসল যে সে এমন বাড়িতে বিয়ে করবে না যেখানে তার দামি শখ পূরণ হবে না। বিকেলের মধ্যে ঝুমুর নিজে থেকে জানিয়ে দিল যে সে এই বিয়েতে রাজি নয়। সুমনার সব পরিকল্পনা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। রেণুকা দেবী যখন কারণ জানতে চাইলেন, ঝুমুর অপমানজনক কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। সব শেষে রেণুকা দেবী মেঘলার কাছে এলেন। তিনি মৃদু হেসে বললেন, বৌমা, আমি জানি এই সম্পত্তির খবরটা তুমি মিছি মিছি ছড়িয়েছিলে। তুমি না থাকলে এই বাড়ির বিপদ হতো। বড় বৌমা তো নিজের স্বার্থে অন্ধ হয়ে গিয়েছিল। মেঘলা শাশুড়ির হাত ধরে বলল, আমি শুধু পরিবারটাকে বাঁচাতে চেয়েছিলাম মা। কিন্তু সুমনা যখন বুঝতে পারল মেঘলাই তার সব ফন্দি ভেস্তে দিয়েছে, সে রাগে জ্ঞান হারিয়ে মেঘলার দিকে ধেয়ে এলো। তোর এত সাহস, তুই আমার বোনকে তাড়িয়েছিস? আজ তোকে আমি এ বাড়িতে থাকতে দেব না। সুমনা যখন মেঘলার হাত ধরে টেনে সদর দরজার দিকে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন এক বিশেষ ব্যক্তি, যাকে দেখে সুমনা পাথরের মতো স্থির হয়ে গেল। সুমনা যখন উন্মত্তের মতো মেঘলার হাত ধরে সদর দরজার দিকে টেনে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে এসে দাঁড়ালেন অমলবাবু। তার পেছনে এক মাঝবয়সী ভদ্রলোক, হাতে একটা পুরনো ব্রিফকেস, যাকে দেখে সুমনার হাতের মুঠি আলগা হয়ে গেল। তিনি আর কেউ নন, সুমনার বাবা শশাঙ্কবাবু। সুমনা পাথর হয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবতেও পারেনি তার বাবা এভাবে হুট করে তার শ্বশুর বাড়িতে চলে আসবেন। অমলবাবু গম্ভীর গলায় বললেন, থামো বড় বৌমা, অনেক হয়েছে। আমি তোমার বাবাকে কাল রাতে টেলিফোন করে সব জানিয়েছি। নিজের মেয়ের এই রূপ দেখে যান তিনি। শশাঙ্কবাবু ভীষণ লজ্জিত হয়ে মেঘলার সামনে গিয়ে দাঁড়ালেন। তার চোখ দুটো ছলছল করছিল। তিনি অপরাধীর মতো বললেন, মা, তুমি আমায় মাফ করে দাও। আমি নিজের মেয়েকে সুশিক্ষায় বড় করতে পারিনি। ও যে পরের বাড়িকে নিজের করতে শেখেনি, এটা আমার ব্যর্থতা। সুমনা ফেটে পড়ল, বাবা, তুমি এদের কথা বিশ্বাস করছো? এই মেঘলা এসে মায়াকান্না কেঁদে সবার মন বিষিয়ে দিচ্ছে। ও আমার ঘর ভাঙতে এসেছে। রেণুকা দেবী এবার ধীর পায়ে এগিয়ে এলেন। তার দু চোখে আজ পাহাড়ের মতো দৃঢ়তা। তিনি সুমনার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, বড় বৌমা, ঘর কেউ ভেঙে দেয় না, মানুষ নিজেই নিজের ঘর ভাঙার রাস্তা তৈরি করে।
মেঘলা যেদিন থেকে এ বাড়িতে এসেছে সে শুধু দিতে শিখেছে। নিজের বাপের বাড়ির গয়না বন্ধক রেখেও এ বাড়ির সম্মান বাঁচাতে চেয়েছিল। আর তুমি তুমি নিজের স্বার্থে এই বাড়ির ছোট ছেলের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চাইলে? একবারও ভাবলে না অর্কর জীবনটা কি হতো? সুমনা থমকে গেল। বাড়ির সবার চোখে আজ তার জন্য শুধু ঘৃণা আর করুণা। শশাঙ্কবাবু সুমনার হাত ধরে বললেন, চলো সুমনা, তুমি এখন থেকে আমার কাছেই থাকবে। এই বাড়ির শান্তি নষ্ট করার অধিকার তোমার নেই। সুমনা কান্নায় ভেঙে পড়ল। সে শেষবারের মতো প্রদীপ মানে তার স্বামী, আকাশ আর অর্কর দিকে তাকালো, কিন্তু কেউ এগিয়ে এলো না। প্রদীপ বলল, সুমনা, তোমায় আমি ভালোবেসে বিয়ে করেছি, তাই তোমার ছোট ছোট অন্যায় আমি এতদিন মুখ বুজে সহ্য করেছি, কিন্তু তুমি আজ যা করেছো তা ক্ষমারও অযোগ্য। তুমি শুধু মেঘলার উপরেই অন্যায় করনি, আমার ছোট ভাইয়ের জীবনটাও নষ্ট করতে চেয়েছিলে। তোমার সাথে সংসার করা আমার পক্ষে আর সম্ভব নয়। মেঘলার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মনে মনে ভাবল, সে কি সুমনাকে আটকে দেবে? কিন্তু সে জানে সুমনার এখন নিজের ভেতরে তাকানো দরকার। বাড়ির সদর দরজা দিয়ে সুমনা যখন বেরিয়ে গেল, বাড়িটা এক নিমেষে অদ্ভুত রকম নিঝুম হয়ে পড়ল। পরবর্তী 1 মাসে চৌধুরী বাড়ির চিত্রটা আমূল বদলে গেল। অমলবাবু এখন অনেকটা সুস্থ। অর্কর বিয়ে ঠিক হয়েছে মেঘলার পরিচিত এক মেয়ের সাথে, নাম বৃষ্টি। সে খুব সাধারণ ঘরের মেয়ে, কিন্তু মনে মায়া আছে। তানিয়া এখন মেঘলার ছায়া সঙ্গী। কলেজে যাওয়ার সময় বৌদির হাতে টিফিন না হলে ওর চলে না। সবচাইতে বড় পরিবর্তন এসেছে রেণুকা দেবীর মধ্যে। তিনি এখন রান্নাঘরে মেঘলার পাশে দাঁড়িয়ে গল্প করেন। মেঘলার বাপের বাড়ির লোকেদের নিমন্ত্রণ করে খাইয়েছেনও। মেঘলা অবাক হয়ে দেখেছে সেই কড়া শাশুড়ি মা এখন মেঘলার জন্য টিফিনে পছন্দের খাবার তুলে রাখেন। সেদিন ছিল পূর্ণিমা। রাতের খাওয়া সেরে সবাই সামনের বড় বারান্দায় বসেছিল। আকাশ মেঘলার পাশে বসে চাঁদের আলো দেখছিল। অমলবাবু হঠাৎ ঘরে গিয়ে একটা মখমলের ছোট বাক্স নিয়ে এলেন। তিনি সেটা রেণুকা দেবীর হাতে দিলেন। রেণুকা দেবী মেঘলাকে ডাকলেন। মেঘলা কাছে যেতেই তিনি বাক্সটা খুললেন। ভেতরে ছিল এই চৌধুরী বাড়ির বংশ পরম্পরায় চলে আসা সে বিশাল চাবির গোছা আর একটি হীরের আংটি। রেণুকা দেবী মেঘলার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, বৌমা, এই চাবির গোছাটা 30 বছর আমার আঁচলে ছিল। আমি ভাবতাম এটা আমার ক্ষমতা, কিন্তু তুমি আমায় দেখালে ক্ষমতা নয়, ধৈর্য আর ভালোবাসা দিয়ে সংসার জয় করতে হয়। আজ থেকে এই বাড়ির সব দায় দায়িত্ব তোমার। আমি এখন নিশ্চিন্তে একটু অবসর নিয়ে তীর্থ করতে যেতে চাই। মেঘলা কেঁদে ফেলল। সে শাশুড়ির পায়ে মাথা রেখে বলল, না মা, এই চাবি আপনার আঁচলেই ভালো লাগে। আমি তো শুধু আপনার ছায়া হয়ে পাশে থাকতে চাই। অমলবাবু হেসে বললেন, ছায়া নয় মা, তুমি এই বাড়ির কান্ডারি। আমাদের এই বড় সংসারটাকে তুমিই পারো এক সুতোয় বেঁধে রাখতে। মাস 2 পর একদিন দুপুরে সুমনা ফিরে এলো, তবে সেবারের মতো উদ্ধত হয়ে নয়, একদম সাধারণ বেশে। তার চোখে মুখে একটা অনুশোচনার ছাপ। সে সোজা মেঘলার ঘরে গিয়ে তার হাত দুটো চেপে ধরল। মা ঠিকই বলেছিলেন রে মেঘলা, আমি শুধু নিতে চেয়েছিলাম, দিতে শিখিনি। আমার সব দোষ ভুলে কি এই দিদিটাকে ক্ষমা করা যায় না? মেঘলা সুমনাকে জড়িয়ে ধরল। সে জানালো, এ বাড়িতে অপরাধের কোনো জায়গা নেই, শুধু ভালোবাসার জায়গা আছে। বিকেলে চা খাওয়ার সময় পুরো পরিবার আবার একসাথে বসলো। আকাশ মেঘলার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, সবটা কেমন স্বপ্নের মতো লাগছে না? মেঘলা আকাশের কাঁধে মাথা রেখে মৃদু হাসল। সে জানালার বাইরে তাকিয়ে দেখল, বাগানের সেই জবা গাছটায় প্রচুর ফুল ফুটেছে। ঝোড়ো হাওয়ায় যে ডালটা ভেঙে যেতে বসেছিল আজ সেটাই সবচেয়ে বেশি সতেজ। মেঘলা মনে মনে বলল, সহজ হওয়াটা কঠিন, কিন্তু সহজ হতে পারলে জীবনটা সত্যিই সুন্দর। আর এভাবেই তিল তিল করে গড়ে উঠল এক আদর্শ সুখের পরিবার। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
ধন্যবাদ।